দায়িত্বের ৬ মাসেও বিনিয়োগ বাণিজ্যে গতি ফেরানোর বিচারে সাফল্য নেই সরকারের। ব্যবসায়ীরা বলছেন, এই সময়ের উল্টো দুশ্চিন্তা বাড়িয়েছে তীব্র জ্বালানি সংকট, চড়া সুদহার আর দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি। অন্যদিকে ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় ছিল বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি, যাকে অর্থনীতির জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদের রিপোর্ট। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে বিনিয়োগ বাণিজ্যে গতি ফেরানোর মাধ্যমে অর্থনীতিকে নতুন উচ্চতায় নেয়ার প্রতিজ্ঞায় ফেব্রুয়ারিতে দায়িত্বে আসে নতুন সরকার। শুরু থেকেই কম বেশি উদ্যোগ দেখা গেলেও মধ্যপ্রাচ্য উত্তেজনা বাড়িয়ে দেয় জ্বালানি সংকট, যা মেটাতে তীব্র হয় আর্থিক চাপ। আর এই অবস্থার উন্নতি ঘটেনি গেল ৬ মাসেও। ফলে প্রত্যাশা আর প্রাপ্তির এক বড় ব্যবধানে উদ্যোক্তারা। ব্যবসায়ী নেতারা মনে করেন, পরিস্থিতি উন্নতির বদলে বরং আরও অবনতি হয়েছে, যা স্পষ্ট। ৩৩ বছরের সর্বনিম্ন বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি আর গ্যাস সংকটে উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে যাওয়া। ওভারঅল দ্য ইকোনমি ইলেকশনের আগেও যেই বাজে অবস্থায় ছিল, এখনও কিন্তু সেই পর্যায়ে রয়ে গেছে। আমরা সব কমিটমেন্টস পাচ্ছি, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন কিন্তু এখনো দেখিনি। যে সরকারের যা কমিটমেন্টসগুলো আছে, ওটা কতটুকু বাস্তবায়নের মুখে যাচ্ছে, এই জন্য আমাদেরকে কিন্তু প্রাইভেট সেক্টরকে অপেক্ষা করতে হবে। এখন পর্যন্ত আমরা তেমন কোনো সফলতা বা সমাধান আমরা এখনো দেখি না বা পরিলক্ষিত হয়নি। তবে এই সমাধানের জন্য প্রচেষ্টা আছে, সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। একদিকে ব্যাংকিং খাতে যে সংকটগুলি রয়েছে, এরপরে জ্বালানি সংকট, দেশীয় বিনিয়োগকারীরাই হতাশ। সেখানে বিদেশি বিনিয়োগকারীরা আমার মনে হয় না এই পর্যায়ে তারা বিনিয়োগে আসবে। বিনিয়োগের বাইরেও সামষ্টিক অর্থনীতির অন্যান্য সূচকও খুব একটা স্বস্তির জায়গায় ওঠেনি গেল ৬ মাসে। যেমন ৫ দশকের মধ্যে প্রথম নেতিবাচক অবস্থায় ছিল শিল্প খাতের প্রবৃদ্ধি। রপ্তানি ও আমদানির বড় ব্যবধানে রেকর্ড গড়েছে বাণিজ্য ঘাটতিও। সেই সাথে ব্যাংক ঋণের সুদহার কমানো কিংবা খেলাপি নিয়ন্ত্রণেও আসেনি কোনো সাফল্য। ফলে অর্থনৈতিক স্থিতিশীলতার মানদণ্ডে এখনও চিন্তিত বিশ্লেষকরা। ৬ মাসে পজিটিভ কোনো নিউজ আইটেম খুব একটা দেখি নেই। আর খুব একটা দেখি নেই বলতে গেলে। ৩ দিন মেঘ ঘন হয়ে আসছে, কালো মেঘ, সাদা মেঘ নয়, কালো মেঘ। সেখানে অনেক আনসেটলড ইস্যু রয়ে গেছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে যে নিত্য নৈমিত্তিক যে ঘটনাগুলোকে অ্যাড্রেস করতে হবে, সেগুলোকে করা সম্ভব হয় না তখন। অবশ্য দুর্বল শিল্প কারখানার জন্য বিশেষ প্যাকেজ, বন্ধ প্রতিষ্ঠান চালু, ছোট উদ্যোক্তাদের সহায়তা কিংবা নতুনদের জন্য জামানতবিহীন ঋণের উদ্যোগ স্বস্তি যোগাচ্ছে বিভিন্ন মহলে। তাই সংকট বিবেচনায় সরকারকে আরও খানিকটা সময় দেওয়ার পক্ষে ব্যবসায়ীরা। ৬০,০০০ কোটি টাকার একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন আমার মনে হয় জুন মাসে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এটা ডিসবার্সমেন্টের বা ব্যাংকিং সেক্টর থেকে আমরা কোনো ভালো আশ্বাস কিন্তু পাচ্ছি না। ব্যবসায়ী মহল্লা তো একটা চাপের মুখে আছেন, ওনারা কিছুটা হলেও একটু পরিত্রাণ পাবেন এই ৬০,০০০ কোটি টাকা যদি ডিসবার্সমেন্টটা জেনুইনলি হয়। অবশ্য সংকটের মধ্যেও অর্থনীতিকে চাঙ্গা রেখেছে প্রবাসী আয়, যার কল্যাণে মুদ্রার মজুদ উঠেছে $৩৭ বিলিয়ন। ক্ষমতায় আসার পর বিএনপি সরকারের সামনে অন্যতম প্রধান চ্যালেঞ্জ ছিল সামষ্টিক অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা। ৬ মাস হতে চললেও এখনও মূল্যস্ফীতি, প্রবৃদ্ধি এবং বিদেশি ঋণের মতো বিষয়গুলো আরও দুশ্চিন্তা বাড়িয়েছে। এ সময় বহির্খাতের রেমিটেন্স ভালো করলেও বড় ধরনের ধস নেমেছে রপ্তানি আয়ে। তাই বিশ্লেষকরা বলছেন, সংকট সমাধানে নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং করতে হবে এর যথাযথ বাস্তবায়ন। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। অবশেষে গ্যাস সরবরাহ শুরু করেছে ২ এলএনজি টার্মিনাল। শনিবার সকালে সামিট থেকে প্রায় ৪৬ কোটি ঘনফুট এবং এক্সিলারির থেকে পাওয়া যায় প্রায় ৩০ কোটি ঘনফুট। এর ফলে মোট সরবরাহ বেড়ে প্রায় ২৪০ কোটি ঘনফুটে দাঁড়িয়েছে। শুক্রবার বিকেলে কারিগরি সমস্যার কারণে এক্সিলারেটর থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ নেমে আসে প্রায় ১৬৫ কোটি ঘনফুটে। এর কয়েক ঘন্টা পর সন্ধ্যা ৬টা ১০ সামিট থেকে সরবরাহ শুরু হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। শুরুতে সামিট থেকে প্রায় ১১ কোটি ঘনফুট গ্যাস দেওয়া হলেও রাতে ধাপে ধাপে তা বাড়ানো হয়। একই রাতে এক্সিলারেটের টার্মিনাল থেকেও আবার সরবরাহ শুরু হয়। বর্তমানে সেখান থেকে প্রায় ৩০ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যাচ্ছে। ২ টার্মিনাল মিলে এলএনজি থেকে প্রায় ৭৬ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। তবে ২ এলএনজি টার্মিনাল পুরোপুরি চালু না থাকায় এখনও সংকট রয়েছে। বাংলাদেশের ৫৩% লোকই সঠিকভাবে ইন্টারনেট সুবিধা পায় না। 4G এবং 5G সেবায়ও
পিছিয়ে রয়েছে অন্যান্য দেশের তুলনায়। টিআরএনবি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন আলোচকরা। বলেন, বাংলাদেশের ইন্টারনেটের মন্থর গতি মোটা দাগে প্রভাব ফেলছে দেশের অর্থনীতিতে। এতে সবচেয়ে ক্ষতির মুখে পড়ছেন অনলাইনে ব্যবসা করা ছোট ও মাঝারি উদ্যোক্তারা। ফলে দিন শেষে এসব ব্যবসা থেকে কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব আহরণ করতে পারছে না সরকার, যা দীর্ঘমেয়াদে প্রভাব ফেলছে অর্থনীতিতে। তাই দ্রুতই সরকারকে এ বিষয়ে সঠিক পদক্ষেপের আহ্বান জানান বক্তারা। এ সময় দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের ইন্টারনেটের গতির সাথে বাংলাদেশের ইন্টারনেটের গতির তুলনা করে হতাশার কথা জানান অনেকেই। সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখী ধারায় একটি সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। ডিএসইর প্রধান সূচক 22 পয়েন্ট বাড়ার পাশাপাশি বেড়েছে মোট লেনদেন, তবে কমেছে গড় লেনদেনের পরিমাণ। একই প্রবণতা দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। এ সময় ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষে থাকা 5 কোম্পানির 4টিই ছিল জেড ক্যাটাগরির। আরও জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। এক সপ্তাহ পর আবার ইতিবাচক ধারায় ফিরল দেশের পুঁজিবাজার। সপ্তাহ ব্যবধানে ঢাকা ও চট্টগ্রামে সূচকের পাশাপাশি বেড়েছে মোট লেনদেন, তবে ডিএসইতে কমেছে গড় লেনদেনের পরিমাণ। তথ্য বলছে, গেল এক সপ্তাহে 22 পয়েন্ট বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক অবস্থান করছে 5,883 পয়েন্টে, আর 5 দিনে মোট লেনদেন হয় 4,987 কোটি টাকার। তবে কমেছে গড় লেনদেন। সপ্তাহ ব্যবধানে 184 কোটি টাকা কমে যা ছিল 997 কোটি। অন্যদিকে 299 কোটি টাকা কমে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় 7,07,615 কোটি টাকায়। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 162টির বিপরীতে কমেছে 208টির, আর অপরিবর্তিত ছিল 17টির দর। ডিএসইতে শেয়ারের দাম বৃদ্ধির তালিকায় থাকা 5 কোম্পানির মধ্যে 4টি জেড ক্যাটাগরির, যেখানে সবার শীর্ষে তুংহাই নিটিং। অন্যদিকে দরপতনের শীর্ষে ছিল একই ক্যাটাগরির পিপলস লিজিং। এদিকে সূচক বাড়ার পাশাপাশি লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সপ্তাহ ব্যবধানে 78 পয়েন্ট বেড়ে প্রধান সূচক সিএএসপিআই দাঁড়ায় 15,803 পয়েন্টে। এছাড়াও উল্লেখযোগ্য হারে বেড়েছে লেনদেন। 80 কোটি থেকে বেড়ে গেল সপ্তাহে মোট লেনদেন হয় 202 কোটি টাকা। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, এ পর্যায়ে আমরা একটু বাজার পরিস্থিতির খবরাখবর জানতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, আপনি তো বাজারের খবর রাখছেন, কেমন দেখছেন জিনিসপত্রের দরদাম কেমন এবং সাধারণ ক্রেতাদের সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন বাজার পরিস্থিতি নিয়ে? বাজারের যে অবস্থা সেটি কিন্তু যে ঊর্ধ্বগতি যে দাম, সেই দামেই কিন্তু এখন স্থিতিশীল। যে একটু নুজাহাত একটু বলতে চাই যে এখন ইলিশের ভরা মৌসুম চলে, সেই ইলিশের দাম কিন্তু অনেক ক্ষেত্রে নাগাল ছাড়া হয়ে গেছে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি গেল 3 থেকে 4 বছর ধরে কিন্তু এই বাজার পরিস্থিতি চলছে এবং ইলিশের বাজারের যে দাম সেটি কিন্তু চলছেই। আমরা যদি একটু বলে থাকি যে ইলিশের যে বড় ইলিশের দাম 100, যেটি কিন্তু 1 কেজির উপরে যে ইলিশগুলো সেটি কিন্তু 3,000 থেকে 3200 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া 500 থেকে 600 গ্রাম যে ইলিশ সেটি কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে 25 থেকে 2600, যেটি গেল বছর আমরা দেখেছি যে 1 কেজির উপরে যে ইলিশ সেটি কিন্তু 26 থেকে 2800 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 2500 টাকা পাওয়া যায়। এটি এ বছর এসে কিন্তু সেটি 500 টাকা, 500 গ্রামের উপরে যে ইলিশ সেটি কিন্তু একই দামে বিক্রি হচ্ছে এবং 1 কেজির উপরে যে ইলিশ সেটি কিন্তু ছাড়িয়েছে 3000 টাকার ঘর। সবকিছু মিলে ইলিশের বাজারের তো গত মৌসুমের তুলনায় এই মৌসুমে প্রায় 5 থেকে 600 টাকা বেড়ে যায়। এবং বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছিলেন যে এবার জেলেরা অনেক ক্ষেত্রে ইলিশ পাচ্ছেন না। এক্ষেত্রে যে আমরা দেখছি যে দেশব্যাপী যে বিদ্যুতের, গ্যাসের যে জ্বালানি যে সংকট, তার প্রভাব কিন্তু জেলেদের উপরে পড়েছে। জেলেরা যার কারণে বরফ তৈরিতে হিমশিম খাচ্ছে, এছাড়া তাদের ট্রলারের তেল নিতেও ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হিমশিম খাচ্ছে, যার কারণে কিন্তু তারাও যে মাছ ধরার সেই সুযোগটা পাচ্ছেন। একই সাথে মাছের পরিমাণও কিন্তু কমেছে। এই জন্য ইলিশের বাজার তো অস্থিরতা আছে। এছাড়া মাছ, মুরগি, ডিম যেটি কিন্তু সেটিও কিন্তু আমরা গেল 2-3 সপ্তাহ ধরে ডিমের দাম কিন্তু আমরা দেখেছি যে বাড়তি। 2-3 সপ্তাহ আমরা দেখেছি যে ডিমের দাম 2 সপ্তাহ আগেও 120 থেকে 30 টাকা পাওয়া যেত, সেটি কিন্তু 140 থেকে এখন 150 টাকা বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দামটা ওঠানামার মধ্যেই আছে, এটি কিন্তু 70, 80, 90, কখনো ক্ষেত্রে 200 টাকা
টাকার ঘরও করছে। এছাড়া একই সাথে আমরা যদি সবজির বাজারে যে অস্থিরতা, বৃষ্টি, বন্যার বাদলের যে অবস্থা তৈরি হয়েছে, সেই বাজার কিন্তু এখনো স্থিতিশীল আছে না, এটা কিন্তু ওঠানামার মধ্যে হচ্ছে। এবং অধিকাংশ বাজারে যদি আমি একটু করে বলি যে 16 থেকে 17টা সবজি এখন বাজারে পাওয়া যায়, তার 10টির উপরের দাম কিন্তু 100 টাকার উপরে, এবং যেটি কম আছে সর্বনিম্ন দাম সেটি পেঁপে, সেটি কিন্তু 90 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া সেটি পেঁপে কিন্তু 50 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া বেগুনের কেজি সেটিও কিন্তু ছাড়িয়েছে 150 টাকার ঘর। সবকিছু মিলে সাধারণ মানুষের আসলে বাজারের কিন্তু স্বস্তি নেই। আমরা বিক্রেতা ক্রেতা সবার সাথে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে এই দামের যে ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আসলে সরকারের যথাযথভাবে তদারকি এবং মনিটরিংটা আসলে প্রয়োজন। আমরা দেখেছি যে সরকার আসার পর থেকে নানা রকম ব্যবস্থাপনার কথা বলছে, এআই ভিত্তিক ডিজিটালাইজেশনের তদারকির কথা বলছে, কিন্তু বাজারে আমরা এর খুব বেশি প্রভাব দেখে নাই। আমরা খুচরা বিক্রেতাদের আমরা দেখেছি বরাবরই একটি অভিযোগ থাকে যারা খুচরা বাজারে এসে, কাঁচা বাজারে এসে জরিমানা করে যান, কিন্তু পরবর্তীতে যে মধ্যস্বত্বভোগীদের অনেক কথা ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক শুনছিলাম, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মেজবা হাসান, বাজার দরের খবরাখবর জানাচ্ছিলেন। 24 ঘন্টা না যেতেই ভরিতে 2158 টাকা বাড়ল স্বর্ণের দাম। ফলে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে আজ থেকে গ্রাহকদের গুনতে হবে 2,36,779 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের স্বর্ণের দাম 2,26,165 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম 3,149 টাকা নির্ধারণ করে দেয় বাজুস। মধ্যপ্রাচ্য থেকে সরে এসে জ্বালানি আমদানিতে এবার যুক্তরাষ্ট্রকে বেছে নিতে চায় ভারত, যা সহায়ক ভূমিকা পালন করবে দুই দেশের বাণিজ্য চুক্তিতে। এর মধ্যে ওয়াশিংটন থেকে এলপিজি কেনা শুরু করেছে নয়াদিল্লি। গেল মাসে আমদানি করে 10 লাখ টনেরও বেশি, যা অব্যাহত থাকলে বছর শেষের আগেই পূরণ হবে চুক্তির লক্ষ্যমাত্রা। নুসরাত মৌমি জানাচ্ছেন বিস্তারিত। ইরান যুদ্ধের আঁচড় লেগেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক ভারতেও। দেশটির মোট ব্যবহারের 66% আমদানি নির্ভর। গেল বছর 2.25 টন কোটি আমদানির প্রায় 90% যোগান দেয় কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলো। এবার হরমুজ সংকটে নির্ভরযোগ্য এসব উৎস থেকে সরে এসে যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকতে চায় নয়াদিল্লি। এদিকে বাণিজ্য সহযোগিতার উপর নানা শর্তারোপ করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে অন্যতম দেশটি থেকে আমদানির পরিমাণ বাড়ানো। ফলে জ্বালানি ক্রয় 10 বিলিয়ন থেকে $25 বিলিয়ন পর্যন্ত বাড়ানোর প্রতিশ্রুতি দেয় ভারত, যা সহায়ক ভূমিকা পালন করবে দুদেশের বাণিজ্য চুক্তিতেও। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি কেনা শুরু করেছে ভারত। গেল মাসে প্রথমবারের মতো মার্কিন এলপিজি আমদানি ছাড়িয়ে গেছে 10 লাখ টন। এ ধারা চলমান থাকলে সহজেই পূরণ হবে 2026 সালের প্রাথমিক বার্ষিক চুক্তির 22 লাখ টনের লক্ষ্যমাত্রা। এছাড়া দেশটির 3 প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনকে 2027 সালের জন্য ভারতের মোট এলপিজি আমদানির অন্তত 15% যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহের নির্দেশ দিয়েছে মোদি প্রশাসন। তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ কমে যাওয়ায় প্রথম 6 মাসে ভারতের এলপিজি ব্যবহার কমেছে 8%। একই সময়ে আমদানি প্রায় 28% কমে নেমে এসেছে প্রায় 75 লাখ টনে। নুসরাত মৌমি, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।